কুষাণের ঝাঝালো বিষাক্ত কথায় সারাদিন বিষণ্ণ হয়ে বসে থাকে নৌমিতা। তার সরল মাথায় এখনো ঢোকেনি কি এমন অপরাধ করেছিল যে তার কুষাণ ভাই তাকে এভাবে থেতলে দিল। মাঝে মাঝে যেন স্নেহ করে, মনে হয় আপন ভাই, আবার কখনো এমন ব্যবহার করে যেন মনে হয় দুঃসম্পর্কের কেউ। কোনো কারণ ছাড়াই এমন নির্মমভাবে আঘাত করলো। বোনের বিয়েতে কাজ করলে মানুষ চাকর হয়ে যায়, এই কথা আজ প্রথম কারো মুখে শুনল নৌমিতা। এখন আর চোখের পানি আসে না, আসে কেবল বুকের ভেতর তীক্ষ্ণ কষ্টের খোঁচা। স্মৃতির তিক্ততা চেপে ধরে মাথা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে সে। আসরের আজান পড়ে গেছে। দিন যেমন মরিয়া হয়ে অপেক্ষা করে রাতের ছায়ার জন্য, তেমনি নৌমিতা অপেক্ষা করছে সাফিনের কণ্ঠ শোনার জন্য। পুকুর ঘাটে পা দুলিয়ে চুপচাপ বসে আছে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ফিরোজ। আজ ফিরোজ এসেছে শ্বশুর বাড়িতে। আফসানা আর নিকিতা তো আগে এসে পড়েছে। ফিরোজ ঠাট্টা মিশ্রিত গলায় জিজ্ঞাসা করলো, কার কথা ভাবছো আমার শাকিলা? আকস্মিক গলায় স্বরে চমকে উঠে নৌমিতা, মুখে এক ফাঁপা হাসি টেনে থমথমে কণ্ঠে উত্তর দেয়, কই না তো, কারো কথা ভাবছিলাম না। মিথ্যা বলো না নিমু, তোমার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার মন খারাপ। কিছু কি হয়েছে? ফিরোজ নৌমিতার ফুফাতো ভাই হলেও কখনো তুই করে ডাকেনি তাদের। ছোট থেকেই তুমি সম্বোধন করে আসছে। নৌমিতা একগাল হেসে বলল, তেমন কিছু না ভাইয়া, এমনি ভালো লাগছে না কিছু, তাই একা একা বসে আছি। অমনি কল আসে নৌমিতার ফোনে। ফোনের স্ক্রিনে চোখ পড়তে দেখে সাফিনের নম্বর। ফিরোজ মুচকি হাসে, বলে, কথা বলো শাকিলা, আমি যাই। আমার আপু নাকি আজ পিঠা বানিয়েছে, জামাই আপ্যায়ন উপভোগ আসি। নমিতা কিঞ্চিত লজ্জা মাথায় নোয়ায়। ফিরোজ যেতেই কল রিসিভ করে। ফোনটা কানে ঠেকাতেই ওপাশ থেকে ভেসে আসে পুরুষালী স্বর। কি করছো? নমিতা ধীরজ গলায় উত্তর দেয়, কিছু করি না, বসে আছি পুকুরের পাড়ে। তুমি কি করছো? সাফিন তাচ্ছিল্য করে হাসে, বিদ্রুপ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, সঙ্গে কে আছে? নিশ্চয় তোমার চাচাতো ভাই। তা ভালো, পুকুর পাড়ের জায়গাটা অনেক সুন্দর। আই মিন ব্যায়াম করার জন্য। এই যা, আমি আবার কল করে ডিস্টার্ব করে ফেললাম না তো? নৌমিতা ঝট করে দৃষ্টি ফেলে পুকুরের জলে। তাজ্জব বনে যায়, স্তম্ভিত কণ্ঠে বলে, কি যাতা বলছো? কুষাণ ভাই আসবে কই থেকে? সে তো আজ দুপুরে ঢাকা চলে গেছে। আর কুষাণ ভাইয়ের সাথে প্রেমের কি সম্পর্ক? কি সব আবোল তাবোল বলছো তুমি? হঠাৎ সাফিন রেগে যায়, রুড়ো কণ্ঠে গর্জে ওঠে, একদম নাটক করবি না আমার সাথে। ছলনা করার চেষ্টাটাও করবি না। কাল যে ভিডিও আপলোড করলি, বল বাইকে করে কোথায় গিয়েছিলি ঘুরতে? কোথায় সময় কাটাতে গিয়েছিলি তোরা? বুকে প্রচণ্ড মোচড় দিয়ে ওঠে নৌমিতার। যতটুকু সম্ভব নিজেকে শক্ত রাখে, সমস্ত সাহস জোর করে উত্তর দেয়, কোথাও ঘুরতে যাইনি। কুষাণ ভাইয়ের বাইকে করে কলেজে গিয়েছিলাম। তার জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না, ব্যবহার সংযত করো। সাফিন আরও কঠিন হয়, পূর্বের ন্যায় তেজি কণ্ঠে বলে, অনেক সহ্য করেছি, আর কত সহ্য করবো বল? আর টলারেট করতে পারছি না। তোর ভাই চলে গেছে বলে মন খারাপ হচ্ছে নাকি? কিরে, কথা বলছিস না কেন? নমিতা বুঝে পায় না কি বলবে। সমস্ত কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে, যেন অবাকের চূড়ান্ত সীমানায় দাঁড়িয়ে তীরের আঘাত সহ্য করছে। গলা ধরে আসছে বারবার, কথা বেরোচ্ছে না। এতক্ষণে চোখের কোণিতে পানি চলে এসেছে। সাফিনের তেজ এবার কিছুটা কমে আসে। তবে ওর সাথে পিকনিকে স্পিডে ঘুরতে যাও, বৃষ্টিতে ভিজো, সবসময় ওর সাথে সাথে থাকো, ঝগড়া করো, মারামারি করো, একে অপরের কাছাকাছি আসো। আর কত সহ্য করবো আমি? আর কত? অন্য একটা ছেলে কেন তোমাকে ছোবে? মানুষ নিজের চোখে যা দেখে তার চেয়ে বেশি ঘটে। জানি না কি কি করেছো তোমরা। বুকে সূক্ষ্ম ব্যথাটা অনুভূত হয় নৌমিতার। বিষাক্ত ব্যথাটা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে শরীরের আনাচে কানাচে। সারা দেহে অস্বস্তিময় ঘিন ঘিন অনুভূতি হচ্ছে। নাক উঁচু করে সশব্দে থুতু ফেলে। ডান কান থেকে সরিয়ে বাম কানে ফোন চেপে ধরে ব্যগ্র স্বরে বলল, ছি সাফিন, ও আমার বড় ভাই হয়। আমরা ব্যাপারটাকে কখনোই নেগেটিভলি নেইনি।
না তো আমাদের মনে ওরকম কোনো অনুভূতি আছে। তুমি যেমন অশ্লীলভাবে বিশ্লেষণ করছো এমন কিছুই নয়। স্বাভাবিক একটা ব্যাপারটাকে অস্বাভাবিক বানিয়ে কত কিছুই না বলে ফেললে তুমি। তিল থেকে তাল বানিয়ে ভাই বোনের সম্পর্কটাকে বিশ্রী অপবাদগুলো ঠিকই কি করে দিচ্ছ জানতে পারি কি আমি? ওপার থেকে সাফিন শুলের মতো তীক্ষ্ণ কণ্ঠে শোনালো। সিরিয়াসলি? সিরিয়াসলি? এটা কোনো ভাই বোনের সম্পর্ক? নষ্টামি করার আর জায়গা পাও না? আকাশ ভেঙে পড়ল নমিতার মাথার ওপর, বজ্রকণ্ঠে গর্জে উঠল। চুপ করো সাফিন, আই সে শ্যাট আপ। আর একটাও বাজে কথা না। আমি মোটেও বাজে কথা বলছি না। তুমি যেমন, তোমাকে সেটাই বলছি। নয়তো তোমার মুখে সব সময় ওর কথা থাকবে কেন? আমার সাথে বিয়ে করবে আর ভালোবাসবে অন্য কাউকে, অন্য হাত ধরে ঘুরবে, অন্যের বাইকে করে ঘুরে বেড়াবে, অন্য থেকে গিফট নেবে, কাছে আসবে। এইসব আমি কখনো মেনে নেব না। মনের অজান্তেই টুপ করে দুফোঁটা পানি পড়ল গাল বেয়ে। একে একে বেসামাল হতে থাকে সেই অশ্রুর কণারা। নমিতা বারবার বোঝানোর চেষ্টা করেও এক চুল নড়াতে পারছে না। অভিমানী শক্ত গলায় সাফ সাফ জানিয়ে দেয়। কুষাণ ভাইয়ের সাথে আমার কোনো অনৈতিক সম্পর্ক নেই। ছেলেবেলা থেকে আমাদের মধ্যে কেবল ঝগড়া আর বিবাদের সম্পর্ক, আজও তাই আছে। অহেতুক চরিত্রহনের অপচেষ্টা বন্ধ করো। যদি সত্যি আমাকে ভালোবাসতে না পারো, যদি বিন্দু মাত্র বিশ্বাস না থাকে, তবে এই সম্পর্ক ভেঙে দাও। আমি মিথ্যের ভিতরে ওপরে ভালোবাসার ঘর বানাতে চাই না। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসার অভিনয় করতে পারবো না। কুষাণের সাথে নমিতার ঘনিষ্ঠতা দেখে সাফিন আর সহ্য করতে পারছিল না। আচমকায় রেগে যায়, যা হয়তো প্রতিটা প্রেমিক পুরুষের ক্ষেত্রেই ঘটে থাকে। তিক্ত বুলি শোনায়, কিন্তু নৌমিতা অপ্রত্যাশিত ঘটনায় ভেঙে পড়েছে। নৌমিতার ক্রন্দনরত স্বর শুনে ওই প্রান্তের মানুষটার মন হয়তো কিছুটা নরম হয়। রাগ কমে আসে, দীর্ঘশ্বাসের শব্দ শোনা যায়। কিছু মুহূর্ত দুজনে চুপ থাকে, শুধু একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছে। নীরব পরিবেশের ঘোর কাটে সাফিনের আওয়াজে। দেখো নিমাই, আমি তোমাকে এতগুলো কথা শোনাতে চাইনি, কিন্তু বাধ্য হয়েছে বলতে। তোমাদের এলাকার কেউ একজন তোমাদের একসাথে ছবি পাঠিয়েছে আমার ফোনে, বিয়ে ভেঙে দেওয়ার জন্য। উস্কারছে আমার বাবাকে। সব আমি ম্যানেজ করে নিয়েছি। তবে কি ভুলে যাচ্ছ, তোমরা দুজন অ্যাডাল্ট। তোমার পাশে অন্য কাউকে দেখলে সহ্য করতে পারি না আমি। তোমরা যখন একে অপরের ছবি আপলোড করো, ট্যাগ করে পোস্ট করো, তখন রাগে মাথা ছটফট করতে থাকে। তখন রাগে মাথার রগ ফেটে যেতে থাকে। তবু তুমি সবসময় ওর নামে জপো, ওর নামে জপতে থাকো। কেন নিমাই? তোমার তার সাথে এত ঘনিষ্ঠ হতে হবে কেন? ওর সাথে ঘুরতে যাবে কেন? আর মাত্র কয়েকটা দিন। এতটুকু তুমি সহ্য করতে পারছো না? আমি যদি আমার কোনো কাজিনের সাথে তোমাদের আচরণ করি, তোমার কি সেটা ভালো লাগবে? কথা বলো নমিতা। নমিতার কান্নার ঝড় একটু একটু করে স্মিত হয়ে আসে। মনে মনে ভাবে সাফিনের বলা কথাগুলো সত্য। যে কারোরই রাগ হবে, অভিমান হবে, এটাই স্বাভাবিক। সব প্রেমিক পুরুষই মানতে নারাজ এই ব্যাপারগুলো। রাগের বশে মানুষ কখনো কখনো এমন কথাও বলে যা তারা আসলে মন থেকে চায় না। অথচ এতদিন ধরে সবকিছু লক্ষ্য করার পরও সাফিন কখনো তাকে কোনো অভিযোগ করেনি, চুপচাপ সহ্য করে গেছে। ভুল আসলে নৌমিতারই। মেয়ে মানুষের মন সহজে ভালো ব্যবহারে গলে যায়, এ তো জানা কথাই। আর যেখানে সাফিন নিজেই ভালোবাসার অধিকার দেখিয়ে নিজের পজিটিভনেস প্রকাশ করেছে, সেখানে নৌমিতার মন গলে যাওয়াটা একদমই স্বাভাবিক। অনুতাপের অন্ধকারে ধীরে ধীরে ভরে যায় তার চারপাশ। নৌমিতা আবারও কান্না পায়। সাফিন কণ্ঠে অসহায়ত্ব ফুটিয়ে বলে, আমার এসব একদমই সহ্য হয় না নিমাই। তবে ওর থেকে সব সময় দূরে থাকবে, এটাই আমি চাই। আর এই সামান্য ভুল বোঝাবুঝির জন্য বাইরে কোনো থার্ড পার্সনের কারণে তুমি বিয়ে ভেঙে দেওয়ার কথা বলছো? এটা কিভাবে ভাবলে তুমি? এই কারণে আমি তোমার বিয়েটা ভেঙে দেব? তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি নিমাই। সরল মনে ফুপিয়ে উঠে নমিতা নিজের দোষ স্বীকার করে নেয়। আই এম সরি শফিন, আমি আসলে বুঝতে পারিনি মনের অজান্তে তোমাকে এতটা হার্ট করে ফেলেছি।
এতটা কষ্ট লুকিয়ে রেখেছো তোমার মনে। আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না। আবারও ফোপাতে থাকে। শাফিন একটু ভালো আচরণ করে নমিতার কান্না থামানোর চেষ্টা করে। নমিতাকে স্বাভাবিক হওয়ার জন্য সময় নেওয়ার নাম করে কল কেটে দেয়। কাইফা এসেছিল কাল সকালে সবাইকে ঢাকা যেতে হবে খবরটা জানাতে, কিন্তু নমিতার কথার আঙ্গিকে বুঝতে পেরেছে কেউ তার ভাইয়ের নামে কুৎসা রটানোর চেষ্টা করছে। সে এতটাও অবুঝ না যে বোঝেনি কি নিয়ে কথা হচ্ছিল এখানে। মুহূর্তে মন খারাপ হলো তার। কেন জানি ভালো লাগেনি বিষয়টা। সে তার ভাইকে অসম্ভব ভালোবাসে, তাই কেউ যদি তার ভাইয়ের নামে উল্টাপাল্টা কিছু বলে তাহলে তাকে সে দু চোখে দেখতে পারে না, মন থেকে ঘৃণা করে। কিছু বলল না, কাইফা যেভাবে এসেছিল সেভাবেই চলে গেছে। শাফিন কলটা কেটেই হো হো শব্দে হেসে দেয়। ড্রিম লাইটের আলোয় নাক ডুবিয়ে মগ্ন মেয়েলি, গলার ভাঁজে মেয়েটার মুখেও বাঁকা হাসি। একই ছাদের নিচে দুজন নরনারী। মেয়েটা বলে উঠল, অভিনয়টা কিন্তু দারুণ ছিল সুইটহার্ট। বেচারি সব বিশ্বাস করে নিয়েছে। মুখ তুলে মেয়েটার গালে স্লাইড করতে করতে বলে, আমার সঙ্গে বাঙ্গানো এতটাও সহজ না। বিয়ে ভাঙার জন্য হুমকি দিয়েছে ওই কোটান্না টোটার নামে লিলিপুটটা। বিয়েটা আমি করেই ছাড়ব, কিন্তু কিছু করতে পারবে না ও আমার। মেয়ের হাতটাতে চুমু খায় শাফিন। বলে, বিয়েটা কেন করেছি সেটা তুমি ভালো করেই জানো। আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কাউকে না। পরের দিন সকাল 10টায় বাড়িতে সকলে রেডি হচ্ছে। নিকিতা জোরে জোরে ডাকছে। নিমো, ছিটুনিটা কোথায়? কাইফা উত্তর দিল, আমার কাছে আপু, আসছি। নিলয় খুঁজে পাচ্ছে না তার ঘড়িটা। এর জন্য নমিতাকে দোষারোপ করছে। একচোট ঝগড়া হয়ে যাওয়ার অবশেষে পেয়েছে। সকলে রেডি হয়ে চলে গেছে রেল স্টেশনে। কলিং বেলের ঝনঝন শব্দে কাজের বুয়া জামিলা দরজা খুলে দেয়। নমিতারা একে একে ব্যাগপত্র নিয়ে ড্রয়িং রুমে ঢুকে পড়ল। রাত হয়ে গেছে বাসায় পৌঁছাতে। সোফায় গায়ে এলিয়ে বসে পড়েছে সবাই। নতুন বাড়িটায় আভিজাত্যের ছোঁয়া, আধুনিকতার সব আসবাবপত্র। দেওয়ালে টেক্সচার পেইন্টের উপর ঝুলছে আধুনিক চিত্রকলা। ঝকঝকে টাইলসের মেঝের ওপর হালকা রঙের কার্পেট পেতে রাখা হয়েছে। ড্রয়িং রুমে জায়গা একটু বেশি, বড় সাইজের একটা সোফা রাখা। রুমের মাঝখানে রুমের ডান পাশে ডাইনিং টেবিল। ঝকঝকে সাদার আকাশি রঙের পর্দাগুলো বেলকনি ভেদ করে আসা বাতাসে মৃদু নড়ছে। সোফা সেটের সামনে টিভির বাম পাশে দুটো অ্যাকোরিয়াম রয়েছে। সবকিছুতেই সুরুচিপূর্ণ ছোঁয়া আছে। চোখ জোড়ালো সবার। সৌন্দর্য মন্ত্রমুগ্ধের ন্যায় আকর্ষিত করে তাদের। তবে খুব একটা পরিপাটি নয়, কারণ কাজের মহিলা ফাঁকিবাজ। আর ওনারা তো বাসায় ছিলেন না। একটু রেস্ট নিয়ে নমিতা ওয়াশরুমে গেছে। মাহমুদা বেগম সোফায় শরীরের একটু ভর ছেড়ে দিয়ে বললেন, জামিলা, এসিটা বাড়িয়ে দাও। জমিলা ওনার কথা মতো তাই করলো। রান্না করেছো তো? হ আপা, রান্দা শেষ। আপনারা হাত মুখ ধুইয়া আহেন, আমি খাউন রেডি করতাছি। বলে চলে যায় রান্নাঘরটাতে। নিলয় সবচেয়ে বেশি নেতিয়ে পড়েছে। তাকে শাহনাজ বেগম রুমে নিয়ে শুইয়ে দিয়েছেন। গোসল করে নমিতা এসে গায়ে এলিয়ে দিল তুলতুলে কুশনে। এই রুমটা সব রুম থেকে বেশি পরিপাটি এবং সমস্ত ফার্নিচার ফকফকে সাদা রঙের। দেওয়ালের রংটা সাদা আর অ্যাশির কম্বিনেশনে রাখা হয়েছে। আর কিছু দেখতে পেল না নমিতা। চোখে রাজ্যের ঘুম হানা দিয়েছে। মাথায় এখনো টাওয়াল পেঁচানো। ক্লান্তিতে এই অবস্থায় ঘুমিয়ে পড়েছে সে। গাঢ় ঘুমের মধ্যে নৌমিতা শুনতে পাচ্ছে তাকে কেউ ডাকছে। ঘুমো ঘুমো স্বরে বলল, কি ডেকেছো কেন? বলে এপাশ থেকে ওপাশ হয়ে আরাম করে আবারও ঘুমিয়ে পড়লো। আকস্মিক হ্যাচকা টানে তাকে কেউ উঠে বসিয়ে দেয়। বিরক্ত হয় নৌমিতা। নিভু নিভু চোখে ঠাউর করতে পারে না মানুষটাকে। স্বপ্নের মতো লাগে তার কাছে। ঘুমটা অনেক বেশি গাঢ়, কারণ কাল রাতে দুটো আঘাতে ঘুমোতে পারেনি। সে যে তাদের বাড়িতে নেই এটাও বেমালুম ভুলে গেছে। ফের বিছানায় গায়ে এলিয়ে দিতেই যাবে অমনি চোখে মুখে পানির ছিটা পড়ে। অবাক হয় নৌমিতা। চোখ মুখ মুছে পুরোপুরি চোখের পাপড়ি খুলতেই সামনে থাকা ব্যক্তির গম্ভীর আদল দেখে চমকে ওঠে সে। রক্তটা আদলে বিষফলা দৃষ্টি ফেলে তাকিয়ে আছে তার দিকে। বাইরে মুষলধারে বৃষ্টি, বেসামাল বাতাস বইছে। দরজা জানালা সব খোলা থাকায় বাতাস সরাসরি রুমে প্রবেশ করছে। ভীষণ স্বচ্ছ পাতলা পর্দাগুলো উড়ে মৃদু শব্দ তুলছে।
তাণ্ডব চলছে বাহিরে। কুষাণ এমন ভয়াবহ দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে না দেখে নমিতা ঘাবড়ে যায়। বাহির থেকে আসা বাতাসে তিরতির করে কাঁপন ধরে, মাথায় হাত দিয়ে খুলে নেয় তোয়ালেটা। ভেজা চুল পিঠ স্পর্শ করতেই শিউরে ওঠে মসৃণ দেহ। এখনো কুষাণ কিছু বলছে না। নমিতা বুঝতে পারে না এখানে এমন সময় কুষাণের বিস্ফোরা দৃষ্টি ফেলে দাঁড়িয়ে থাকার কারণ। হঠাৎ গতকালের ঘটনা মস্তিষ্কে হানা দেয়। রাগটা মনে পুষে রেখে শক্ত কণ্ঠে বলে ওঠে, সমস্যা কি তোমার? মুখে পানি ছেটাচ্ছ কেন? আশ্চর্য, দেখছো না একটা মেয়ে ঘুমাচ্ছে, তাকে এমনভাবে টেনে হিঁচড়ে তুলছো যেন বাড়িতে আগুন লেগেছে। অথচ কোনো কথা নেই, বার্তা নেই, কি কারণে তুলছো তাও বলছো না। দিব্যি তার সামনে কাঠের খাম্বার মতন দাঁড়িয়ে আছো। হোয়াট দ্য জোক! বলি, ব্রেন্ড কি গুলিস্তানে পাইকারি দরে বিক্রি করে দিয়েছো? মনে তো হয় না দিব্য জ্ঞান বলে কিছু একটা আছে। অপমানের প্রতিশোধ নিতে কড়া ভাষায় ঝাঁঝালো স্বরে কথাগুলো শুনিয়ে একটু নিঃশ্বাসও ফেলতে পারল না। তার আগেই দিন দুনিয়া কাঁপিয়ে শক্তপোক্ত হাতটা সশব্দে তার গালে পড়ল। ভন ভন করে উঠল মাথাটা। আকস্মিক পুরুষ্ট হাতের শক্ত থাপ্পড় খেয়ে টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে বালিশে পড়ল। মস্তিষ্ক ফাঁকা, কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। কুষাণ ক্ষুব্ধ মেজাজে কণ্ঠে ঝাঁঝ মিশিয়ে বলল, কার থেকে পারমিশন নিয়ে আমার রুমে ঢুকে আমারই পার্সোনাল বেডে ঘুমিয়েছিলি? গালে হাত রেখে অবুঝ শিশুদের মতো মাথা তুলে বসে। মুখের 1/3 ঢেকে আছে এলোমেলো চুলে। রুমটা ভালো করে দেখে বুঝতে পারে এটা কুষাণেরই রুম। একে তো শক্ত হাতের থাপ্পড়, তার উপর শক্ত প্রশ্ন বানে বেচারি গা বাচ্চাতে ভ্যা ভো ভো করে কেঁদে দেয়। ওর কান্নার শব্দ পেতেই হন্তদন্ত করে ছুটে আসে জেরিন আর আবিদ। আবিদ এসে কুষাণকে সামলায়। জেরিন নমিতার মাথায় হাত রেখে কুষাণকে বলে, হুশ, নিমুকে মারলি কেন? না হয় একটু তোর বেডে ঘুমিয়েছে, তাই বলে তোকে এইভাবে মারতে হবে? ওর ভাগ্য ভালো, ওর হাড্ডি গুড্ডি ভাঙিনি, শুধু একটা থাপ্পড়ই মেরেছি। মুখে কোনো লাগাম নেই, যা ইচ্ছে তাই বলে দেয়। একে 10 সেকেন্ডের মধ্যে এখান থেকে বিদায় কর, নয়তো ভাবতেও পারবি না ওর সঙ্গে কি করব। কুষাণকে সামলাতে হিমশিম খাচ্ছে আবিদ। দুজনের সামনে এভাবে অপমান অপদস্থ হতে হবে কখনো ভাবতেই পারেনি। এই মুহূর্তে মাটি ফাঁকা করে ভিতরে ঢুকে যেতে ইচ্ছে করছে তার। দ্রুত দৌড়ে দৃষ্টির আড়াল হলো নমিতা। কুষাণ তপ্ত শ্বাস ফেলে। আবিদ দুষ্টু হেসে পকেটে হাত গুজে কুষাণকে বলে, মেয়েটা না হয় একটু তোর বিছানায় ঘুমিয়েছিল, তার জন্য এত জোরে মারতে হবে? আর 2 দিন পর তো সবিনের বিছানাতে ঘুমাবে, তখন তো নিমুর টিকিটুকু খুঁজে কথাটা সম্পূর্ণ না করে জিহ্বায় দাঁত পিষল আবিদ। আগুনের ফুলকি ঝরা উত্তপ্ত দৃষ্টিতে কুষাণ খাড়কাত করে তাকায়। বেনামে বিপদের আশঙ্কায় চটজলদি দৌড়ে আবিদ দূরে সরে যায়। অতিরিক্ত রাগান্বিত হওয়ার ফলে কপালে রগ ফুলে উঠেছে কুষাণের। দাঁতে দাঁত পিষে বলল, তোর ঠ্যাং দুইটা খোঁড়া করে তোকে গুলিস্তানের মোড়ে যদি না বসিয়েছি, আমার নামও কুষাণ তরফদার না। অমনি ড্রেসিং টেবিলের পেছন থেকে হক স্টিকটা বের করে ধাওয়া করলো আবিদকে। আবিদ এলোমেলো পায়ে দৌড়াচ্ছে, জেরিনের পেছনে লুকিয়েও রেহাই পাচ্ছে না। মাফ করে দে দোস্ত, দেখ তোর দুঃখ সহ্য করতে না পেরে এখানে এসে থাকছি, একটু তো মায়া কর। নমিতাকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখে ভ্রু কুচকায় আফসানা তরফদার। কুষাণের রুমের সামনে আসে। ঘটনার ময়নাতদন্ত করতে রুমে ঢুকে সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছে রে? নিমু কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল কেন? আফসানার কণ্ঠ পেয়ে হুলস্থুল পরিবেশ শান্ত। আবিদ হাঁপাতে হাঁপাতে বিচার দেওয়ার ভঙ্গিতে বলে, জানের কি হয়েছে? নিমু জানতো না এটা যে কুষাণের রুম। একটু ঘুমিয়ে পড়েছিল, আর কুষাণ এসে টেনে হেসড়ে নিমুকে তুলে দেয়। আচমকা ঘুম থেকে উঠে মেয়েটার রাগ মাথায় কি না কি একটু বলেছে, অমনি আপনার জল্লাদ ভাইপো ঠাটিয়ে জ্বর মেরেছে, অপমান করে বের করে দিয়েছে ঘর থেকে। আবিদ আশা নিয়ে তাকিয়েছিল কুষাণকে হয়তো 2-4টা বকা শোনাতে পারবে। তার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে আফসানা তরফদার হাসি মুখে আহ্লাদি গলায় বললেন, তাহলে তো ভালোই করেছে। ওই মেয়ের কথার ঝাল কেমন তা আমি জানি। শুধু তোর মারেনি, ওর সাহস কত বড় আমার ভাইপোকে কথা শোনায়।
খুব ভালো করেছিস বাবা, আমার সোনার টুকরো ভাইপো। শোন, এই হারামিগুলোদের কখনো ছাড় দেয়া যাবে না, এমন করেই শিক্ষা দিতে হবে। তুই ঠিক আমার মতো হয়েছিস। তোর মা বাবা ওদের নিয়ে যা আহ্লাদ করে না, রীতিমতো গা পিত্তির জ্বলন শুরু করে দেয়। ওই বেয়াদবটাকে আরও কয়েকটা ঠাটিয়ে দিতি, ইসরে পাকা মেয়ে একটা। আপনি যেন আকাশে পড়লো, ওনার কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে। কোথায় শাসন করবে ভাইপোকে, উল্টো আরো উস্কে দিচ্ছে। এই কেমন ফুপু ভাইপোর পাল্লায় পড়লো সে। জেরিন মুচকি মুচকি হাসছে আবিদের অবস্থা দেখে, কারণ সে জানে আফসানা নিমুদের পরিবারকে দেখতে পারে না। আফসানা বেগম জেরিনের সাথে কিছুক্ষণ কথা বললেন। জেরিনকে উনি একটু আলাদা নজরেই দেখেন। জেরিনের বাবা বড়লোক বলে কুষাণের বাবাকে প্রায়শই বলেন জেরিনকে পুত্রবধূ করে একেবারে ঘরে আনতো, কিন্তু তার কথা কেউ পাত্তা দেয় না। ফায়জার কণ্ঠ পেয়ে সকলের দৃষ্টি গেল দরজার দিকে। তারপর সবার সাথে কুশল বিনিময় করে তার মাকে নিয়ে বলে যাই ফায়জা। কুষাণ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ডিভানের সামনে ছোট টেবিলের ওপর ল্যাপটপটা রাখে, বলে বিচার দেওয়ার আর মানুষ পেলি না, এমনিতেই সহ্য করতে পারে না, আরো বিষ ঢেলে দিলি। আবিদ নাক মুখ কুচকে মুখ বাঁকায় বিরক্তি মাখা স্বরে বলে, আমি কি করে জানবো তোর ফুপু ভাইপো একই কোয়ালিটির প্রোডাক্ট? থামো তোমরা, এবার কাজে মন দাও। জেরিন খুবই মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে কিছু খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। রাগে গজগজ করতে করতে কাইফার পাশে এসে শুয়ে পড়ল নৌমিতা। ক্ষণে ক্ষণে নাক টানার শব্দে জেগে উঠেছে কাইফা। নৌমিতার দিকে ফিরে কাত হয়ে শুয়ে জিজ্ঞাসা করে, এতক্ষণ কোথায় ছিলে আর কাঁদছো কেন? তোর জল্লাদ ভাইয়ের জন্য। সূক্ষ্ম ভাঁজ ফেলে প্রশ্ন করল। ভাইয়া কি আবারও মেরেছে? নৌমিতা ঠোঁট কামড়ে এক ধ্যানে ছাদের দিকে তাকিয়ে থাকে, অন্য দিয়ে নাক মুছে ভেঙচি কেটে বলে, ওই বিটকেল ভাই মায়ের আর অপমান ছাড়া পারে কি? সব সময় খ্যাক খ্যাক করা ছাড়া আর কোনো কাজ নেই। বদমাইশ খ্যাকশিয়াল একটা। কাইফা ফিক করে হেসে ওঠে। নমিতার হাত ঝাড়ে ঝাঁকিয়ে বলে, ভাইয়া যদি এটা শুনতে পেত তাহলে তোমার গায়ে আজ টর্নেডো চলতো। কুষাণ ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়। জীবনের সাথে যুদ্ধ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। এদিকে পরীক্ষার প্রেশার, অন্যদিকে মানসিক নিপীড়ন। জীবনটা হঠাৎ করে এলোমেলো হয়ে গেছে। হঠাৎ চোখ আটকালো ওয়াশরুমের হ্যাঙ্গারে। জিনিসটা কি বুঝতে বেশি বেগ পেতে হয়নি কুষাণের। মেয়েলি জিনিস দেখে আবারও মেজাজ খারাপ হয় তার। এখন যদি সে না এসে আবিদ আসতো তাহলে ব্যাপারটা কত লজ্জাজনক হতো। গর্ধবের জন্য একটু শান্তি নেই, সবখানে কিছু না কিছু অঘটন ঘটাবেই। নিজের মাথায় নিজে চাটি মেরে কাপা কাপা হাত বাড়িয়ে নিয়ে নিল। লজ্জায় ঠোঁট কামড়ে হাসছে। ভাগ্যের কি লীলা, বিয়ের আগে এসব জিনিস নিজের ওয়াশরুমে মুঠোতে নিয়ে অনেক কষ্টে আবিদের চোখ ফাঁকি দিয়ে কাবাট খুলে লুকিয়ে রাখে দেয়। চাপা নিঃশ্বাসটা ছেড়ে কপালে বৃদ্ধাঙ্গুলি দ্বারা স্লাইড করতে করতে নৌমিতার কথা ভাবে। কত সহজ সরল বোকা তার নিমু। পরের দিন সকাল হতেই নৌমিতার ফ্যাচফ্যাচানি কান্না। কাঁদতে কাঁদতে এমনভাবে আহাজারি করছে যেন তার জামাই মারা গেছে। কাইফা ঘুমু ঘুমু চোখে অস্থির চিত্তে বলল, কি হয়েছে আপু? সাত সকালে আবার কি হলো? ভাইয়া কি আবার মেরেছে? টিস্যু দিয়ে নাক মুছে নৌমিতা। আমার সব কিছু শেষ রে কাইফু, আমার সব শেষ। নৌমিতা সিরিয়াস ভঙ্গিতে কান্নাকাটি শুনে কাইফার ঘুম উবে যায়। ঝট করে উঠে বসে। কি শেষ হয়েছে আপু? সাফিন দুলাবাই বিয়ে ভেঙে দিয়েছে নাকি? ইন্নালিল্লাহ। নৌমিতার কান্না থামিয়ে পৃথিবীর সবটুকু উষ্ণতা চোখে এনে দৃষ্টিপাত করে, যেন এখনই কাইফাকে চোখে আগুনে ভস্ম করে দিবে। ভরকে যায় কাইফা বিমূঢ় হয়ে জিজ্ঞাসা করে, না মানে মুখ ফসকে বলে ফেলেছি। ওসব ছাড়ো, কি হয়েছে সেটা বলো তো আগে। কাল তোর বিটকেল ভাইয়ের ওয়াশরুমে গোসল করে ইনারটা সেখানেই ফেলে এসেছি। ওয়াশরুমে ঢুকলে অবশ্যই চোখে পড়বে। দুটো বড় বড় ছেলের সামনে আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গেছে। এখন আমার কি হবে? আমি ওদের সামনে যাব কি করে?
আমাকে দেখলেই তো ওরা হেসে দিবে। কি লজ্জা, কি লজ্জা, ছি! ইয়া মাবুদ, আমার সব শেষ। নমিতার আহাজারি শুনে কাইফার কপালে হাত। কোনো উপায়ন্তর না পেয়ে সে নিজেই কুষাণের ঘরে গেল। নমিতার ব্যাগপত্র নিয়ে আসে, কিন্তু ওয়াশরুমে গিয়ে কাঙ্ক্ষিত জিনিসটা আর খুঁজে পায় না। সত্যি সত্যি নমিতা ওই দিন আর রুম থেকে বের হয়নি। কি করে বের হবে? ওদের সামনে পড়লেই তো লজ্জায় শেষ হয়ে যাবে। স্বাভাবিক নিয়মে মাঝখানে কেটে গেল একটা দিন। আজ মঙ্গলবার, নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে সূর্য তার আলোর ঝলক ছড়িয়ে দেয় পৃথিবীতে। দিনের সেই মোহনীয় সূচনা। বাড়িটি মূলত 4 তলা বিশিষ্ট। হানিফ তরফদাররা 3য় তলা নিজেদের জন্য বরাদ্দ রেখে পুরোটা ভাড়া দেওয়ার চিন্তাভাবনা রেখেছেন। সকলের নাস্তা আনুষ্ঠানিকতার প্রায় শেষ। তখনই সপ্রতিভ উপস্থিত ঘটেছে নমিতা আর ফাইজার। দুজনেই অবলীলায় বসে পড়ল নাস্তার টেবিলে। খোলা ব্যালকনি দিয়ে আসা রৌদ্র ছোটায় ঘরটি দীপ্তময় রূপ নিয়েছে। নাজিম তরফদার আর হানিফ তরফদার বিয়ের আয়োজন নিয়ে আলোচনা করতে রুমে চলে গেছেন। কাইফা রাহেলা বানুর জন্য এখানে বসেই পান বানাচ্ছে। নমিতাদের খাওয়া প্রায় শেষের দিকে তখনই আগমন ঘটল কুষাণ আর আদিবের। এসেই দুজন দুটো চেয়ার টেনে বসে পড়ল। কুষাণ হাঁক ছাড়ল তার মায়ের উদ্দেশ্যে। নমিতা মুখ বাঁকালো, হাত শুদ্ধ করে উঠে গিয়ে সোফায় আরাম করে বসলো। কাইফাকে ডেকে বলল, কাইফা রে! কি আপু? নমিতা ঠোঁট গোল করে হতাশার শ্বাস ফেলে আওড়ালো, জীবনটা আসলে ডিজিপি সিলেটের মতন হয়ে গেছে। যাই করি না কেন, সব শেষে সব দোষ আমার ঘাড়েই পড়বে। গা ছাড়া ভাব নিয়ে উঠে চলে গেছে সে। কুষাণ সরু চোখে তাকায়, একবার ফের দৃষ্টি সংযত করে। নমিতার আবার কি গন্ডগোল পাকালো ভাবতে ভাবতে কুষাণ খেতে শুরু করে। কুষাণ আর আদিব যখন খাওয়া শেষ করে উঠতে যাবে তখনই কিছু অস্বাভাবিক মনে হলো। আদিবের হাঁটুর নিচে প্যাড আটকে গেছে চেয়ারের সাথে। দু একবার চেষ্টা করার পরও ছোটে না। তখন আদিব বলে, দোস্ত চেয়ারের প্যান্ট আটকে গেছে। কি বলিস? চেয়ারে প্যান্ট আটকে যাবে কি করে দেখি তো। দেখে প্যান্টটা সত্যি আটকে গেছে চেয়ারের সঙ্গে। কে যেন আঠা জাতীয় কিছু মাখিয়ে রেখেছে। কুষাণ প্যান্ট ধরে টানার ফলে ছিঁড়ে যাওয়ার উপক্রম। দোস্ত এত জোরে টানিস না, ছিঁড়ে যাবে তো। ছিঁড়ে গেলেই কি করব বল? এই অকাজটা কে করেছে? দেখে তো মনে হচ্ছে ইচ্ছে করেই গরিলা গ্লুর মতো কিছু একটা মাখিয়ে রেখেছে। অমনি কিছু একটা মনে পড়ে যায় কুষাণের। কুঞ্চিত কপাল ধীরে ধীরে মসৃণ হয়। রাগী রাগী ভাব নিয়ে আদিবকে বলে, দেখেছিস বিচ্ছুটার কাণ্ড? শুধু শুধু নিমুকে দোষ দিস না, এটা হয়তো অন্য কেউ করেছে। নিমু গরিলা গ্লো কোথায় পাবে? কুষাণ মাথা নত করা অবস্থাতেই শুধায়, কাইফার ঘরে গ্লুটা রেখেছিলাম, ওই নিম পাতা প্রতিশোধ নেওয়ার জন্য চেয়ারে লাগিয়ে রেখেছে। ভুলক্রমে তুই বসে পড়েছিস চেয়ারটাতে, তাই ভোগান্তিটা তোর হচ্ছে। সাধে কি আর একে অপমান করি? ওর ডিসিপি চিত্রলের মতো জীবন বের করছি দাঁড়া, আগে এটার একটা ব্যবস্থা করি। 11টা নাগাদ সবাই রেডি হয়ে নিচে নামছে। আজ তাদের বিয়ের শপিং। আফসানা কোনো গন্ডগোল বাঁধাতে পারে সেই ভেবে হানিফ তরফদার আফসানাকে নিয়ে নিজে শ্বশুর বাড়ি গেলেন দাওয়াত দিতে। কুষাণ কাইফাকে ডেকে বলেছে নিমুকে একটু তার ঘরে পাঠাতে। কাইফাও তাই করলো। দ্বিধা সংশয়ে জর্জরিত নৌমিতা ঘরের বাইরে দাঁড়িয়ে দুইবার উকিঝুঁকি দিয়ে ভাবছে ঢুকবে নাকি ঢুকবে না। ছিটকিনিতে হিচকিচিনিতে ঢুকছে সে। তৎক্ষণাৎ নৌমিতার পেছন থেকে কুষাণ নৌমিতাকে নিয়ে ভেতরে ঢুকে পা দিয়ে দরজা আটকে দিল। নৌমিতা হোঁচট খেয়ে বিছানায় পড়ে। চওড়া কাঁধ কিছুটা উঁচু করে বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায় কুষাণ। ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, চেয়ারে গ্লুটা তুই লাগিয়েছিস তাই না? প্রতিশোধ নিতে চেয়েছিলি। এখন যদি আমি প্রতিশোধ নিই তাহলে কেমন হবে? নৌমিতা ভয়ে শুষ্ক ঢোক গিলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজায়। ভয়টাকে দূরে ঠেলে মিষ্টি করে একটা হাসি দেয়। কেন জানি মনে হচ্ছে এখন ছলনা করা শ্রেয়। উঠে কুষাণের কাছে দাঁড়িয়ে আহ্লাদি স্বরে বলে, ওই দিন কি জোরে থাপ্পড়টাই না মেরেছিল আমার তুলতুলে গালে, তাই একটু। দাঁত দিয়ে আঙুল কামড়ে বলে, ভাইয়া আমাকে যেতে দাও, নয়তো ওরা আমাকে রেখেই চলে যাবে। কুষাণ এক পলক আপাতমস্তক পরক করে। এই, কোনো নাটক করবি না আমার সাথে। তোকে রেখে কেউই যাবে না।
নেক্সট টাইম এরকম কিছু করতে চাইলে তোকে বুড়িগঙ্গায় চুবাবো, মনে রাখিস। নমিতা মাথাটা ডান দিকে এলিয়ে সহমত জানায়। কুষাণের হঠাৎ কি হয় কে জানে, পকেট থেকে সিগারেট বের করে 2 আঙুলের ফাঁকে সিগারেট রেখে ঠোঁটে বসায়। নিকোটিনের ধোঁয়া ওড়াতে ওড়াতে জানালার পর্দা সরিয়ে দেয়। নমিতা বেশ আশ্চর্য হয়, কুষাণ সত্যি সত্যি সিগারেট খায়, তার জানা ছিল না। প্রতিটা মেয়ের মতোই সেও সিগারেট পছন্দ করে না। ঘড়িতে সময়টা দেখে নিল। কুষাণের কাছে গিয়ে ছো মেরে সিগারেটটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়, শাসিয়ে বলে, তুমি সিগারেট খাও কেন? ওইসব খাওয়া ভালো না। বাইরে পরনি, ভিতরে কালো ধোঁয়া জমে কত কত রোগ হয়। আর খাবে না এমন অখাদ্য কুখাদ্য। কুষাণ বিরস মুখে হাসলো। অধিকার কাটিয়ে আজ যেমন সিগারেটটা ফেলে দিল, এমন করে সারা জীবন পাশে চেয়েছিল মানুষটাকে। কিন্তু ভাগ্য তার সঙ্গে প্রচন্ড রকম ছলনা করেছে। কপালে হয়তো অন্য কিছু লেখা আছে। হানিফ তরফদার আর মাহমুদা বেগম তার প্রস্তাব পুরোপুরি নাকচ করে দিয়েছে এবং কোনো গন্ডগোল পাকালে তাকেই বাড়ি থেকে বের করে দেবে। সে তো আর ফিল্মের হিরোদের মতো ক্ষমতাবান পুরুষ নয় যে ছিনিয়ে নেবে। বাস্তবতা বড্ড কঠিন। এই শহরের বুকে আবারও হয়তো কারো ভালোবাসার বলিদান দিতে হবে, কিন্তু সে আদৌ বাঁচবে কিনা তার নিশ্চয়তা নেই। ফের পকেট থেকে অন্য একটা সিগারেট ধরালো, হিয়ালি কণ্ঠে বলল, ভাগ্য যেখানে বিষাদময় পীড়নে মত্ত, সেখানে হৃৎপিণ্ড স্বচ্ছ রেখে লাভ কি?